হাসিনার পতনে বাংলাদেশের আনন্দঘন মুহূর্ত, তবে সামনের পথ কঠিন। বিবিসি বাংলার প্রতিবেদন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের ১ বছর পূর্তি এবং দেশের নতুন ভবিষ্যৎ উদযাপনে সম্প্রতি রাজধানীতে জড়ো হয় হাজার হাজার মানুষ। তুমুল বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং অ্যাক্টিভিস্টদের নিয়ে নতুন বাংলাদেশের পরিকল্পনা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া দেশব্যাপী কনসার্ট, র্যালি, বিশেষ করে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ ১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির এবারের গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিয়েছেন। তবে এই আনন্দঘন চিত্র গত ১২ মাসের সার্বিক পরিস্থিতিকে প্রতিনিধিত্ব করে না। মব ভায়োলেন্স, প্রতিশোধমূলক হামলা এবং ধর্মীয় কট্টরপন্থীদের উত্থান উদ্বেগ প্রকাশ করছে মানবাধিকার সংস্থাগুলো। অভ্যুত্থান পরবর্তী এসব কর্মকাণ্ড দেশের গণতন্ত্র উত্তরণের পথে বড় হুমকি বলে মনে করা হচ্ছে। এদিকে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ ও দমন পীড়নের সব অভিযোগ অস্বীকার করেছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাও এখন পর্যন্ত অনিশ্চিত। নারী অধিকার কর্মী শিরিন হক বিবিসিকে বলেন, আমি মনে করি ক্ষমতার পালাবদল হয়েছে, গণ অভ্যুত্থান হয়নি। কেননা এখনো নারী বিদ্বেষ অক্ষুণ্ণ এবং পুরুষদের আধিপত্য অটুট রয়েছে। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান ছিলেন শিরিন হক। এই কমিশনের উদ্দেশ্য সমাজ ও রাজনীতিতে এমন কিছু পরিবর্তন নিয়ে আসা যা গণতন্ত্র ও বহুত্ববাদের লক্ষ্যে সংগঠিত গণ অভ্যুত্থানের প্রতিফলন ঘটাবে। চলতি বছরে এপ্রিলে ১০ সদস্যের কমিটি একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। বিশেষ করে উত্তরাধিকার ও বিবাহ বিচারের অধিকার নিয়ে তারা বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করার ও যৌনকর্মীদের অধিকার সুরক্ষার প্রস্তাব দেয়, যাদের পুলিশ ও অন্যায়ের দ্বারা হয়রানির শিকার হতে হয়। ওই রিপোর্টের পর হাজার হাজার ইসলামী কট্টরপন্থী এসব প্রস্তাবনার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে। তাদের তরফে বলা হয়, এসব প্রস্তাব ইসলাম বিরোধী এবং নারী পুরুষ কখনোই সমান হতে পারে না। এই প্রতিবাদের নেতৃত্বে ছিল হেফাজত ইসলাম, যাদের একজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদেও রয়েছেন। এদিকে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বড় গণ অভ্যুত্থানের পর স্থিতিশীলতা ফিরে আসতে সময় লাগে। আমরা এখনো একটি রূপান্তকালীন পর্যায়ে আছি। তিনি স্বীকার করেন যে দেশে চ্যালেঞ্জ রয়েছে, তবে ইসলামপন্থীদের প্রভাব বাড়ছে এমন উদ্বেগ তিনি উড়িয়ে দিয়ে বলেন, এটি দীর্ঘদিন ধরেই চলমান একটি সাংস্কৃতিক দ্বন্দ্বের অংশ। নাহিদ ইসলামের মতে, হাসিনা সরকারের পতনের পর একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন সবাই মুক্তভাবে মত প্রকাশ করতে পারছে। এটি একটি বড় অর্জন, বিশেষ করে এমন একটি দেশে যার রাজনৈতিক অস্থিরতা, সামরিক অভ্যুত্থান, হত্যাকাণ্ড, তিক্ত বিরোধিতা ইতিহাস আছে। তবে এটাও প্রশ্নবিদ্ধ। ছাত্র নেতারা অন্তর্বর্তী সরকারের ওপর যে প্রভাব বিস্তার করেছে তা নিয়ে সমালোচনা আছে। ঐতিহাসিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্বীকৃতি স্বরূপ তাদের সরকার স্থান দেওয়া হয়। এখনো ২ জন ছাত্রনেতা উপদেষ্টায় আছেন। সমালোচকরা বলছেন, আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করার মতো কিছু বিতর্কিত সিদ্ধান্ত ছাত্রদের চাপেই এসেছে। এ বিষয়ে ডেভিড বার্গম্যান বলেন, সরকার কিছু সময় ছাত্রদের জনসমর্থন ভিত্তিক দাবি মেনে নিয়েছে যেন আরেকটি বৃহৎ আন্দোলনের আশঙ্কা না থাকে, তবে এটি ব্যতিক্রম নিয়ম নয়। এদিকে প্রবাসে থাকা এক আওয়ামী লীগ নেতা অভিযোগ করেছেন, দলটির সমর্থকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। দলের বেশিরভাগ নেতা জেল বা নির্বাসনে রয়েছেন। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে দাবি করেন শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে জনরোষ, হত্যা বেড়েছে, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর প্রবণতা আগের মতোই রয়ে গেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবিসিকে বলেন, আমরা একটি কর্তৃত্ববাদী শাসন উৎখাত করেছি, কিন্তু যদি সেই একই কর্তৃত্ববাদী আচরণ চলতে থাকে তাহলে আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। বাংলাদেশ এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং পরবর্তী ৬ মাস হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই বলছেন, যদি রাজনৈতিক ব্যবস্থায় সত্যিকার অর্থে পরিবর্তন না আসে তাহলে যেসব মানুষ গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ বিফল।